কিভাবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি প্রি অ্যাটেম্পটিভ স্ট্রাইক চালালো আর তারা একটি ধ্বংসাত্মক কৌশল ব্যবহার করেছিল যার নাম টাইম অন টার্গেট। দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার একটি বহর নিয়ে তারা নির্ভুল হিসাব তৈরি করেছিল, ফলে ইসরায়েলি জেট এবং মার্কিন ক্রুজ মিসাইল একই সেকেন্ডে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল খামেনি এবং শীর্ষ নেতৃত্বকে হত্যা করা, আর যুক্তরাষ্ট্র সামরিক লক্ষ্যবস্তু এবং উচ্চমূল্যের শিল্প স্থাপনাগুলোতে হামলা চালায়। কিন্তু এখানে প্রশ্ন হলো, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম স্বয়ংক্রিয় কেন হলো না? কারণ যুক্তরাষ্ট্র ভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে। মহাকাশ, সমুদ্র এবং আকাশ থেকে ইলেকট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে তারা সম্পূর্ণভাবে ইরানের রাডারগুলোকে অন্ধ করে দেয়। সেই মুহূর্তেই যখন ডেস্ট্রয়ার থেকে এক ঝাঁক ক্রুজ মিসাইল ফায়ার করা হয় এন্টি এয়ারক্রাফট রাডার সিস্টেমের দিকে। কিন্তু অপেক্ষা করুন, যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের কাছে এখনো হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন রয়েছে, তাই তারা আমেরিকান এবং মধ্যপ্রাচ্যের মিত্র ঘাঁটিগুলোতে আঘাত হানে এবং এই মুহূর্তে প্রায় সবাই একটি ওপেন টার্গেটে পরিণত হয়েছে। 28 ফেব্রুয়ারি 2026 আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান শুরু করে। ইসরায়েল তাদের এই অভিযানকে অপারেশন রুল দ্য লায়ন বলে অভিহিত করেছে, আর যুক্তরাষ্ট্র এই অভিযানকে নাম দেয় অপারেশন এপিক ফিউরি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই হামলার বার্তাটি ছিল পরিষ্কার। এটি শুধু শক্তি প্রদর্শন ছিল না, এটি ছিল ইরানের সর্বোচ্চ নেতাদেরকে হত্যা করার লক্ষ্য নিয়ে একটি টার্গেটেড পদক্ষেপ। যেমন বলা হয়েছে, এটি কোনো এলোমেলো সামরিক হামলা ছিল না, চূড়ান্ত লক্ষ্য ছিল সুপ্রিম লিডারদের নিজস্ব বাংকারগুলো। মিসাইলগুলো অত্যন্ত সংবেদনশীল এলাকায় লক্ষ্য করে শুরু হয়েছিল, বিশেষ করে ইউনিভার্সিটি স্ট্রিট, জামুরি জেলা এবং পাস্তাস্তার স্ট্রিটের আশেপাশে। আপনি যদি তেহরানের মানচিত্র দেখেন তাহলে বুঝবেন এর মানে কি। এই অঞ্চলগুলো শুধু একটি অঞ্চল নয়, এটা ইরানের সরকারের একটা নার্ভ সেন্টার। এখানেই আয়াতুল্লাহ আলী খামেনির দৈনন্দিন প্রধান অফিসগুলো অবস্থিত। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। আইডিএফ বলেছে তারা তাকে পেয়েছে, ইরানের সামরিক বাহিনী বলছে মিসাইল আঘাত করার সময় খামেনি তার অফিসে ছিলেন না। হামলায় কম্পাউন্ড ধ্বংস হয়ে থাকতে পারে, কিন্তু যে ব্যক্তিকে লক্ষ্য করা হয়েছিল খামেনি তাকে সরিয়ে নিয়েছে তারা, এবং এখন পুরো অঞ্চল শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে পরবর্তী ঘটনার জন্য। কিন্তু রিপোর্ট বলছে ইসরায়েল দাবি করেছে খামেনির দেহ পাওয়া গেছে এবং তিনি নিশ্চিতভাবে নিহত হয়েছেন। দেখুন, প্রথম ধাপের হামলায় কোনো রকম সংযম ছিল না, এটি ছিল সম্পূর্ণ সমর্থিত ব্যাপক আক্রমণ। মূল লক্ষ্য ছিল একসাথে পুরো শাসন ব্যবস্থাকে অন্ধ করে দেওয়া। প্রথমে তারা কারাজে আঘাত করে, সেখানে ইরানের গুরুত্বপূর্ণ শিল্প ও এয়ার স্পেস হাবগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। তারপর রাজধানী তেহরান কেঁপে ওঠে, ইরানের নিরাপত্তা বলয় সম্পূর্ণ ভেঙে যায়। তারা সেখানেই থামেনি, তারা মেরুদণ্ডে আঘাত করে, দেশের আদর্শিক কেন্দ্রের মধ্যেই বিশাল শকওয়েভ পাঠিয়ে দেয়। আর আপনি যদি এই বিষয়গুলো অনুসরণ করে থাকেন তাহলে জানেন সেই এলাকা কতটা শক্তিশালীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেষ্টিত ছিল। পশ্চিম দিকে কেরমান শাহে আক্ষরিক অর্থেই মিসাইলের বৃষ্টি নেমে আসে। অপারেটররা রাডার চালু করার কথা ভাবার আগেই তারা সব লঞ্চ সাইটগুলো উড়িয়ে দেয়। আর আছে ইস্পাহান, তাদের পারমাণবিক এবং ড্রোন প্রোগ্রামের একেবারে প্রাণকেন্দ্র। ভারী প্রতিরক্ষিত ছিল সেই এলাকাটা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রাতের আকাশে শুধু আলো ঝলসাতে থাকে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আসলে কিভাবে ইরানের উপর একটি প্রি অ্যাটেম্পটিভ স্ট্রাইক চালাতে পারল? প্রথমে এই মানচিত্রটা দেখুন। এটি ঘটনার জন্য তারা শুধু স্থানীয় স্থলঘাটির উপর নির্ভর করেনি, তারা দুটি বিশাল ভাসমান শহরকে সরাসরি ইরানের দোরগোড়ায় নিয়ে আসে। আরব সাগরে ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যা দক্ষিণ ও পূর্ব দিক থেকে এগিয়ে আসে। আর পূর্ব ভূমধ্য সাগরে ছিল সবচেয়ে বড় এবং নতুন জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইসরায়েল জেটগুলো পুরো মধ্যপ্রাচ্যে অতিক্রম করে ইরানের আকাশসীমায় পৌঁছায়। আর এখানে টাইমিং ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। যেই মুহূর্তে আইডিএফ জেটগুলো তাদের নির্ধারিত স্থানে পৌঁছায় সেই মুহূর্তেই মিসাইল ফায়ার করা হয়। এবং এখানেই আসে এই পুরো অভিযানের সবচেয়ে ভয়ঙ্কর এবং জটিল অংশ, সিঙ্ক্রোনাইজেশন। সামরিক পরিকল্পনাকারীরা একটি কৌশলের উপর নির্ভর করে যার নাম টাইম অন টার্গেট। এই মানচিত্রটা দেখুন, সাবমেরিন থেকে মিসাইল লঞ্চ করা হচ্ছে, এসকর্ট জাহাজ থেকে ক্রুজ মিসাইল উৎক্ষেপণ হচ্ছে, আর স্টেলথ বোম্বার থেকে বিশাল পেলোড ফেলা হচ্ছে। এগুলো সব সম্পূর্ণ ভিন্ন ভিন্ন স্থান থেকে সম্পূর্ণ আলাদা আলাদা সময়ে মোতায়েন করা হচ্ছে। কিন্তু এখানেই রয়েছে একটি জিনিয়াস ব্যাপার।
মার্কিন সামরিক যন্ত্রটি গাণিতিকভাবে কোরিওগ্রাফ করা ছিল, ফলে কাজান, কোম, কেরমানশাহ এবং ইস্পাহানে সব আঘাত ঠিক একই সেকেন্ডে হয়। সেই সেকেন্ডে ইসরায়েলি জেটগুলো তাদের গাইডেড বুম ফেলেছিল। এটি পরিকল্পিত ছিল, একটি সম্পূর্ণ সিস্টেম শক তৈরি করার জন্য। একই সময়ে বিস্ফোরণ ঘটিয়ে শাসক ব্যবস্থাকে তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলার পদক্ষেপ। যখন সেই অস্ত্রগুলো শেষ পর্যন্ত আঘাত হানে, তা ছিল একেবারে শক অ্যান্ড অফ। প্রশ্ন হলো, ইরানের এয়ার ডিফেন্সগুলো স্বয়ংক্রিয় কেন হতে পারল না? সহজভাবে বললে, মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ ভিন্ন স্তরে কাজ করে। মহাকাশ থেকে স্থল পর্যন্ত সম্মিলিত অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ এবং সাইবার অপারেশনের মাধ্যমে জোট বাহিনী সরাসরি ইরানের রাডার স্ক্রিনে ভুয়া ডেটা ঢুকিয়ে দিতে সক্ষম হয়। ইরানের শীর্ষ স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের নিজস্ব রাডার এবং রাশিয়ার সরবরাহকৃত ব্যাটারিগুলো এই ইলেকট্রিক আক্রমণে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেগুলোকে খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্র একটি চতুর ফাঁদ পাতে। তারা শত শত মাইল্ড ক্ষুদ্র এয়ার লঞ্চ ডিকয় ফায়ার করে। একজন আতঙ্কিত ইরানি রাডার অপারেটরের কাছে একটি বিশৃঙ্খল স্ক্রিনের দিকে তাকিয়ে এই ছোট ড্রোনগুলো দেখে ঠিক F-15 বা F-16 এর বিশাল স্কোয়াডের মতো মনে হয়, যেগুলো রাজধানীর দিকে ধেয়ে আসছে। আর তাই স্টেলথ ফাইটার জেটগুলোর জন্য দরজা সম্পূর্ণ ওপেন। মার্কিন ও ইসরায়েলি F-35 এবং সম্ভবত F-22 র্যাপটর সম্পূর্ণ অদৃশ্য অবস্থায় আকাশসীমা ভেদ করে। শেষ পর্যন্ত ইরানের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক শুধু দমনই হয়নি, কমপক্ষে কিছু সময়ের জন্য সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ ইরানের হাতে এখনও বিশাল ফায়ার পাওয়ার রয়েছে। তেহরান পাল্টা হামলা চালিয়েছে। অপারেশন ট্রুথফুল প্রমিস 4 মিসাইল ও ড্রোনের বিশাল ঢেউ ইসরায়েলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। রেজাল্ট হলো, সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা এয়ারবেসে আঘাত হানে, সেখানে একজন নিহত হয়। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর সরাসরি লক্ষ্যবস্তু হয়। কাতার এয়ার ডিফেন্স আগত মিসাইল ধ্বংস করে, আর কুয়েত তীব্র হামলার চালায়, যার ফলে তারা তাদের পুরো আকাশসীমা বন্ধ করে দেয়। এদিকে পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। তেল আবিব ও জেরুজালেমের আকাশে, মাঝ আকাশে প্রতিরোধ বিস্ফোরণে আলোকিত হয়ে উঠছে। কিন্তু ইসরায়েল কিভাবে এত বড় রাস্তা পাড়ি দিয়ে ইরানে উড়ে গেল? সকাল ৯টায় ইসরায়েল ১ ডজনের বেশি বিমান উৎক্ষেপণ করে, বাট এটা একটা জটিল প্রক্রিয়া। তাদেরকে সিরিয়া এবং ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোর আকাশসীমাকে ফাঁকি দিয়ে অথবা সম্পূর্ণ এড়িয়ে যেতে হতো। শত্রুতাপূর্ণ এয়ার ডিফেন্স এড়াতে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় ইরানে পৌঁছানোর প্রকৃত ফ্লাইট দূরত্ব একদিকে ৯৩০ থেকে ১২৪০ মাইল। যদিও এই রুটগুলো সহজ মনে হতে পারে, এর মধ্যে রয়েছে জটিল পরিকল্পনা, এয়ার রিফুয়েলিং এর হিসাব করা এবং জর্ডান, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে আক্রমণকারী বিমানগুলোর সমন্বয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশল ছিল ৩টি ওয়েভে ইরানে আক্রমণ করা। প্রথম ওয়েভে লক্ষ্য করা হয় সারফেস টু এয়ার ডিফেন্স মিসাইল স্থাপনা এবং তেহরান, ইসলাম ও কেস্তানের এয়ার ডিফেন্স সদর দপ্তর। দ্বিতীয় ওয়েভের লক্ষ্য ছিল ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা, আর তৃতীয় ওয়েভের লক্ষ্য ছিল সামরিক উৎপাদন শিল্পকে ধ্বংস করা। দরজা ভেঙে ঢুকার মতো এই আক্রমণ শুরু হয় মানুষের চালিত বিমান দিয়ে নয়, বরং সমুদ্র থেকে এআই বা রোবোটিক নির্ভুলতার মাধ্যমে। লক্ষ্য ছিল সহজ, শত্রুর চোখ অর্থাৎ রাডারকে অন্ধ করে দেওয়া এবং তাদের কমান্ড ও কন্ট্রোল বন্ধ করে দেওয়া। পারস্য উপসাগর ও উত্তর আরব সাগরে আর্লিবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার ইউএসএস থমাস হার্ডনারের মতো জাহাজ লঞ্চের আদেশ পায়। ভার্টিক্যাল লঞ্চ সিস্টেমের সেলগুলো ওপেন হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে ডেক থেকে ডজন খানেক টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল উৎক্ষেপিত হয়। এই মিসাইলগুলো সাবসনিক গতিতে উড়ে, ভূখণ্ডের খুব কাছে দিয়ে উড়ে, যাকে বলা হয় ন্যাপ অফ দ্য আর্থ ফ্লাইট, যাতে রাডারের নিচে থাকে। এগুলোকে প্রোগ্রাম করা হয় একসাথে আঘাত করার জন্য অপেক্ষা করতে। তাদের ওয়ারহেড আঘাত করে S-300 ও S-400 রাডার সাইট এবং কমান্ড বাংকারে। এর ফলে ইন্টিগ্রেট এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে যায় এবং কয়েক মিনিট পিছনে থাকা ফ্লাইটের জন্য নিরাপদ করিডোর তৈরি হয়ে যায়। প্রথম ঘন্টার ৩০ মিনিট পর যখন টমাহক এখনো আঘাত হানছে, মার্কিন বিমান বাহিনীর সিলভার বুলেট ইতিমধ্যে শত্রু আকাশসীমার গভীরে ঢুকে গেছে। এগুলো হলো B-2 স্প্লিট স্টেলথ বোম্বার। ডেস্ট্রয়ার থেকে শত শত মাইল দূর থেকে ছুড়া টমাহক মিসাইল এয়ার ডিফেন্স নেটওয়ার্ককে ভেঙে দেওয়ার পর পথ এখন পরিষ্কার। এবার আসে কৌশলগত লক্ষ্যবস্তু, যেমন পারমাণবিক বাংকার, যেগুলো B-2 স্প্লিট বোম্বার দিয়ে আঘাত করা যায়, যা একই আক্রমণের অগ্রভাগ।
জর্ডান ও ইউএস এর বেস থেকে F-15E স্ট্রাইক ইগল স্কোয়াড্রন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। এগুলোই অভিযানের বোম্বারু ট্রাক। প্রতিটি F-15 ভারীভাবে GBU, JDAM এবং স্মল ডায়ামিটারের বোম দিয়ে সজ্জিত। একটি F-15 সর্বোচ্চ 19টি JDAM বা 28টি ছোট ডায়ামিটার অস্ত্র বহন করতে পারে। যখন B-2 গভীরভাবে বাংকারে আঘাত করে, F-15 মোবাইল লক্ষ্যবস্তু খুঁজে বের করে। তাদের AESA রাডার মাটিতে স্ক্যান করে, উপত্যকায় লুকিয়ে থাকা ব্যালিস্টিক মিসাইল লঞ্চার খুঁজে বের করে, হ্যাঙ্গার এবং সেকেন্ডারি কমান্ড নোডে নির্ভুল বোমা ফেলে। যখন তাদের গোলাবারুদ শেষ হয়ে যায় বা জ্বালানি কমে যায়, তখন তারা ঘরে ফিরে না। তারা একটি ট্যাঙ্কারের সাথে সংযুক্ত হয়, একটি লঞ্চ টিউব যা প্রায় যে কোনো বিমানের বিদ্যমান ফুয়েল হ্যাচে ফিট হয়ে যায়। প্রথম ধাপে স্থাপিত ট্যাঙ্কে গিয়ে মাঝ আকাশে হাজার হাজার পাউন্ড জেট ফুয়েল নিয়ে দ্বিতীয়বারের মতো মিশনে ফিরে আসে। 2 ঘন্টা পার হওয়ার পর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর ভাসমান এয়ারবেসগুলো যুদ্ধে প্রবেশ করে। আরব সাগরে ভেসে থাকা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, স্ট্রিম এবং ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রতি 30 সেকেন্ডে একটি করে বিমান উৎক্ষেপণ করতে শুরু করে। F-18 সুপার হর্নেট উড্ডয়ন করে এন্টি রেডিয়েশন মিসাইল নিয়ে। তাদের কাজ হলো ডিএ, শত্রুর এয়ার ডিফেন্স ধ্বংস করা। যে কোনো বেঁচে থাকা রাডার অপারেটর যদি তাদের সিস্টেম চালু করার মতো ভুল করে, তাদের খুঁজে বের করা তাদের লক্ষ্য। এদিকে F-35C লাইটনিং সামনে এগিয়ে যায় গোয়েন্দা তথ্য সংরক্ষণ করার জন্য এবং এমন উচ্চ ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করতে যেখানে পুরনো জেটগুলো পৌঁছতে পারবে না। তাদের অনেক পেছনে আকাশে ঘুরতে থাকে E-2 হক-আই, আকাশের কোয়ার্টার ব্যাক, যারা শত শত মার্কিন বিমানের বিশাল চলাচল নিয়ন্ত্রণ করে। সূর্য ওঠার আগেই প্রথম ঢেউ শেষ হয়ে যায়। ইরানের এয়ার ডিফেন্স মানে তাদের চোখ টমাহক দ্বারা অন্ধ করে দেওয়া হয়। পারমাণবিক কর্মসূচি হৃদয় B-2 দ্বারা গুড়িয়ে দেওয়া হয় এবং মিসাইল বাহিনীর অঙ্গগুলো F-15 ও ক্যারিয়ার বিমান দ্বারা কেটে ফেলা হয়েছে। সো এখন পর্যন্ত বিশ্লেষণ করে আমরা এতটুকুই জানতে পেরেছি। তারপর যখন নতুন কোনো ইনফরমেশন পাবো, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।